আমরা আসলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের একটা বক্তব্য শুনছিলাম, সেটা নিয়ে রিপোর্ট করেছি। শিরোনামটা এরকম করেছি যে পশ্চিমবঙ্গের ফলাফলের পর বাংলাদেশের দায়িত্ব বেড়ে গেছে। নাহিদ ইসলামের মন্তব্য করেছেন। দুটো বিষয় একটু বলবেন। প্রথমত, কি ধরনের দায়িত্বের কথা বলছেন আপনারা? কি ধরনের দায়িত্বটা বেড়ে গেল? বিজেপির কারণেই কি দায়িত্ব বেড়ে গেল, নাকি তৃণমূল আসলে দায়িত্ব অতটা বাড়তো না? দায়িত্বের জায়গাটা একটু স্পষ্ট করবেন। আর এনসিপির পক্ষ থেকে কি আনুষ্ঠানিকভাবে অভিনন্দন বা শুভেচ্ছা জানানো হয়েছে পশ্চিমবঙ্গের নতুন সরকারকে? জি, ধন্যবাদ আপনাকে। না, আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো শুভেচ্ছা বার্তা জানাইনি, কারণ না জানানোর মতো যথেষ্ট কারণ আমাদের কাছে আছে। কারণ আপনার যদি মনে থাকে যে শেখ হাসিনা পতনের পরেই এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই কিন্তু মানে কি বলে যে একদম ফাইনাল যে বাংলাদেশি ঘৃণা কিংবা বাংলাদেশি খেদাও যে প্রকল্প বিজেপির পশ্চিমবঙ্গে সেটা শুরু হয়, এবং তারা ধারাবাহিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে খাটো করে, বাংলাদেশের জনগণের গণরায়, গণ অভ্যুত্থান এগুলোকে খাটো করে ক্রমাগত বক্তব্য দিতে থাকে এবং বাংলাদেশে হাই কমিশনের সামনে আন্দোলন করা, বাংলাদেশের বর্ডারে গিয়ে ডিস্টার্ব তৈরি করা, এগুলো চতুর্দিক থেকে কিন্তু বিজেপির পক্ষ থেকে হয়। এবং এইটা এখন এসে কিছুটা পরিষ্কার হচ্ছে যে এই পুরো প্রক্রিয়াটা তাদের ছিল হচ্ছে নির্বাচনে জেতার একটা কি বলে যে একটা গ্র্যান্ড প্ল্যান। এই গ্র্যান্ড প্ল্যানের অংশ হিসেবে বাংলাদেশি খেদাও ধরনের। এখানে আমি দুঃখিত, আপনাকে একটু থামাচ্ছি, আপনি বলবেন। আমি শুধু আপনার কথার প্রেক্ষিতে এটি একটু জানতে চাই, মানে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী তাৎক্ষণিক যে বক্তব্যগুলো আসছিল ওই অন্তর্বর্তী সরকারের সময়, সেই বক্তব্যগুলো রেসপন্স হিসেবে মনে করেন কিনা? কারণ অনেকে এটা বলছে, বাংলাদেশ থেকে যে স্লোগানগুলো দেওয়া হচ্ছে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, কিংবা অ্যাম্বাসির সামনে যেভাবে জড়ো হচ্ছে, তার বিপরীতে তাদের একটা রিয়াকশন ছিল। না 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 না, মানে দিল্লি না ঢাকার সাথে তো ধরেন মানে ঢাকা না মানে দিল্লি না ঢাকা, আপনার এই জায়গাটা আমরা কোথা থেকে এই স্লোগানটা দিচ্ছি? এটা তো বাংলাদেশ, এই মানে পশ্চিমবঙ্গ কিংবা ইন্ডিয়ার জনগণের সাথে আমাদের কোনো দূরত্ব নেই তো। মূল জায়গাটা হচ্ছে যে দিল্লির যে আধিপত্য, সেই আধিপত্যের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াইছি বারবার। সেই জায়গাটা থেকে স্লোগান দেওয়া, বা পশ্চিমবঙ্গ কিংবা ইন্ডিয়ার জনগণের সাথে তো আমাদের কোনো মানে নাই, সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে দিল্লির নীতি। খেয়াল করেন, আমরা কিন্তু দিল্লি বলছি, আমরা কিন্তু গোটা ভারতও বলছি না। মানে দিল্লি যেই সাউথ ব্লক থেকে যে রাষ্ট্রটা পরিচালনা করা হয়, তাদের যে নীতি, আগ্রাসী নীতি, শুধু বাংলাদেশের ক্ষেত্রে না তো, পুরো ধরেন এই সাউথ এশিয়া জুড়ে যেভাবে তারা আগ্রাসী নীতি মানে কি বলে যে মানে চালু করেছে, যেভাবে এরকম হাসিনার মতো ফ্যাসিস্ট শাসকদেরকে তারা শোল্ডারিং করেছে, তাদেরকে ক্ষমতায় এনেছে, টিকিয়ে রেখেছে, তো স্বাভাবিকভাবে এটা জনগণের একটা স্বতঃস্ফূর্ত ধরেন বিস্ফোরণ ছিল। কিন্তু আপনার যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে আপনি খেয়াল করেন যে শুভেন্দু অধিকারী আজকে সে আগামীকালকে সে সম্ভবত মুখ্যমন্ত্রী হতে যাবে, সে বক্তৃতার মধ্যে পরিষ্কার ভাবে বলছে যে বাংলাদেশকে গাজার মতো শিক্ষা দিতে হবে। মানে একটা ওই যে জায়নবাদী যে প্রকল্প ইসরায়েলের, যে এই গাজাকে যেভাবে চারদিক থেকে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রেখে গাজার উপরে যে গণহত্যা চালিয়েছে, ইতিহাসের নৃশংসতম গণহত্যা। একটা ছোট্ট তথ্যের মাঝখানে দিয়ে রেখে যেন ফরিদুল হক, মোট 21টা ভিডিও শুভেন্দু অধিকারীর, 21টা ভিডিও, এর বেশিও হতে পারে, তবে ন্যূনতম 21টা ভিডিও ফেসবুকে ভাইরাল, যার প্রত্যেকটা হচ্ছে গেল 18 মাসে, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সময়, অর্থাৎ সাম্প্রতিক সময় যদি বাংলাদেশে। একদমই পরিষ্কার। মানে আমি যে মূল পয়েন্টটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে আওয়ামী লীগের পতনের পরে এই ইস্যুটাকে কাজে লাগিয়ে বাংলাদেশি ঘৃণাকে এবং বাংলাদেশি খাদ্য, আপনি নির্বাচনের দিনও খেয়াল করে দেখবেন যে বিরাট পুলিশ বহর নিয়ে সে বাংলাদেশের ধর ধর বলে তো মানে একটা এক ধরনের ভিডিও করে স্ট্যান্ডবাজি করছিল। এরকম একটা ভিডিও আমি অন্তত দেখেছি। মানে এইটা বাংলাদেশি বলে খোঁচা দিচ্ছিলেন, এরকম কথা। হ্যাঁ, এটা একটা কমপ্লিট এবং মুসলমান ঘৃণা। এবং আরেকটা গ্র্যান্ড ডিজাইন যেটা করেছে দাদা, যেটা বলছিলেন যে আপনার এখানে মানে এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার জন্য যেই আসনগুলোতে তাদের ভোট হচ্ছে গিয়ে চ্যালেঞ্জে ছিল, সেই জায়গাগুলোতে নাগরিকত্ব আইনের নামে একটা বড় সংখ্যক ভোটারকে বাইরে রাখা। আপনি খেয়াল করে দেখেন, আমি ইন্ডিয়ান একটা মানে মানে নিউজ চ্যানেলের প্রতিবেদন গতকালকে দেখছিলাম যে 105টা আসনে বিজেপি জিতেছে এমন সংখ্যক ব্যবধানে, যেখানে বাদপড়া ভোটারের সংখ্যা মানে বাদপড়া তালিকার ভোটারের সংখ্যা বেশি। মানে ওই ভোটাররা যদি থাকতেন এবং ভোট দিতেন, তাহলে হয়তোবা রেজাল্ট অন্যরকম হতে পারতো। তার মানে এই নির্বাচনটাকে কেন্দ্র করে আওয়ামী লীগকে ধরেন ব্যবহার করে, আওয়ামী লীগের সেন্টিমেন্টকে ব্যবহার করে, এবং হচ্ছে যে একটা বাংলাদেশি ঘৃণা, একটা বাংলাদেশি খেদাও, মুসলমান ঘৃণা, এইটাকে কাজে লাগিয়ে এই নির্বাচনটাকে কেন্দ্র করে তারা কিন্তু একটা লম্বা রোডম্যাপ নিয়েছিল।
সেই রোড ম্যাপে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে তারা সাকসেসফুল হয়েছে, কিন্তু বা আমাদের পশ্চিমবঙ্গ সহ এই আশেপাশের পুরো অঞ্চল বাংলাদেশ সহ সাধারণ নাগরিকদের ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটলো, জি। যে এখানে ক্রমাগত আরো ঘৃণার চাষাবাদ তৈরি হবে, আরো ঘৃণা উৎপাদন হবে কিন্তু একটা জিনিস আমাদের মধ্যে যে আপনি হয়তো দেখেছেন ফজলুল হক, আপনি আরো ভালো বুঝবেন। ভারত আসলে তাদের ফরেন পলিসিতে ভীষণ রকমের স্ট্রিক্ট থাকে, যে সরকারি আসুক না কেন খুব একটা পরিবর্তন হয় না। এনসিপি কি মোটামুটি কনফিডেন্ট যে বিজেপি না এসে তৃণমূল আসলে পরিস্থিতি ভালো হতো বা ভালো হবে? না মানে না, আপনি খেয়াল করেন যে একটা দল কেন্দ্রে ক্ষমতায় আছে কিন্তু পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল না, জি। সেই দলের নেতারা যেই পরিমাণ বাংলাদেশি ঘৃণা এখানে উৎপাদন করেছে, এবং কেন্দ্রেও তাদের একই ধরনের নীতি আছে, মানে একটা বাংলাদেশি হটাও এবং বাংলাদেশি খেদাও বলে তারা কিন্তু 4000-এর উপরে পুশিং করেছে গত 1.5 বছরে বাংলাদেশি সীমান্তে। বর্ডার হত্যা এখনো বন্ধ হয়নি। আপনার অন্যান্য আনসেটেল ইস্যুগুলো, নদীর পানি সহ, বাণিজ্য সহ অন্যান্য আনসেটেল ইস্যুগুলো এখনো রয়ে গিয়েছে। এরপরে পশ্চিমবঙ্গের উপরে এই পশ্চিমবঙ্গে এরকম একটা হিন্দুত্ববাদী সরকার আবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার মধ্য দিয়ে অবশ্যই বাংলাদেশে একটা অস্থিরতা তৈরির একটা সম্ভাবনা কিংবা আশঙ্কা তো আমরা করি। কিন্তু আমরা পরিষ্কারভাবে যেটা বলতে চাই, আমি এনসিপির পক্ষ থেকে খুব দায়িত্ব নিয়ে বলছি পরিষ্কারভাবে, যে বিজেপির সাথে কিংবা ইন্ডিয়ান রাষ্ট্রের পলিসির সাথে আমাদের যে দ্বন্দ্ব, সেটা মোটেই পুরো গোটা ভারতের সাধারণ জনগণ কিংবা পশ্চিমবঙ্গের তো নয়ই, তাদের সাথে কিন্তু আমাদের কোনো দ্বন্দ্ব না। দ্বন্দ্বের জায়গাটা হচ্ছে এই বিজেপির হিন্দুত্ববাদী নীতি এবং হচ্ছে যে এই যে দিল্লির যে ধরেন আগ্রাসী আধিপত্যবাদী নীতি, এইটার সাথে আমাদের দ্বন্দ্ব। আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমরা সমতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে আমরা অন্য রাষ্ট্রের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই। একদম পরিষ্কার। সেই বিষয়ে কোনো হ্যাঁ, আমি আবারও ফিরবো আপনার কাছে এবং সিরাজুল ইসলাম, আমি রাশিদ খানের কাছ থেকে এসে তারপর আবার আপনার কাছে আসবো। রাশিদ খান, একটা বিষয় একটু বলবেন, মানে প্রথমত শুভেন্দু অধিকারী 18 মাস আগে অন্তর্বর্তী সরকার যখন বাংলাদেশে ছিল সে সময় তিনি যে রিয়াকশন দিয়েছিলেন সেটা ছিল বিরোধী দলের একজন নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর তাৎক্ষণিক বক্তব্য। সে সময় তার রেসপন্সিবিলিটির জায়গাটা কেমন সেটা নিয়ে বোধহয় তিনি আর 10 জনের কাছে কোনো জবাবদিহিতা করতেন না। কিন্তু এখন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন, এখানে ওনার একটা ভুল সিদ্ধান্তের দায়টা সরাসরি বিজেপির উপরে বর্তাবে, কেন্দ্রশাসিত সরকারের উপরে বর্তাবে। সেই জায়গা থেকে আমরা ওই শুভেন্দুর সাথে বর্তমান, অর্থাৎ সকালবেলা যিনি শপথ নেবেন, দুইটা শুভেন্দুকে আমরা একসাথে মেলাবো কিনা, তাদের বক্তব্যটাকে এক ধরবো কিনা, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের দিক থেকে আসলে ভাষাটা কেমন হওয়া উচিত। কারণ আমাদের সরকার তো শুভেচ্ছা বার্তা জানিয়েছে, বিএনপির পক্ষ থেকেও জানানো হয়েছে, বিরোধী দলের পক্ষ থেকে হয়তো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, কিন্তু কিছুটা শঙ্কার কথাও বলা হচ্ছে। কি দেখছেন আসলে সামনে? আসসালামু আলাইকুম সবাইকে, শুভেচ্ছা। আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য যে শুভেন্দু অধিকারী, তার নামটা কিন্তু অত্যন্ত মঙ্গলময়, কিন্তু তার যে কার্যক্রম সেটা অবশ্যই মঙ্গলময় নয়। দেখেন, যেটা ফরিদ ভাই বললেন যে পশ্চিমবঙ্গ বা গোটা ভারতের জনগণের সাথে আমাদের কোনো ধরনের দ্বন্দ্ব নাই। এখন ভারতের জনগণ আসলে কাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনছে সেটাও আমাদেরকে ভাবতে হবে। হ্যাঁ, হয়তো একটা অংশ অসাম্প্রদায়িক, কিন্তু আমরা লক্ষ্য করছি যে গোটা ভারতে সাম্প্রদায়িকতা এবং হিন্দুত্ববাদের উত্থান হয়েছে। আমরা একসময় দেখেছি যে সেখানকার মানুষ যথেষ্ট প্রগতিশীল, কিন্তু আমরা লক্ষ্য করছি দিন যত যাচ্ছে সেখানকার মানুষ অনেক বেশি রক্ষণশীল হচ্ছে। এবং আমরা লক্ষ্য করছি যে ভারতে যে ধরনের রক্ষণশীলতা, সেটা অনেকটা আসলে বাংলাদেশকেও প্রভাবিত করার চেষ্টা করছে। আমি আজকে এনসিপির একজন নেতার বক্তব্য আমি শুনলাম। তিনি যেটি বলছেন, তিনি নারায়ণগঞ্জে একটি মসজিদে জুমার নামাজ পড়েছেন। এরপরে তিনি বলছেন যে গেরুয়া পতাকা বাংলাদেশের দিকে ধেয়ে আসছে এবং মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মানে আমি এই জিনিসটা আসলে বুঝলাম না, যেখানে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। আপনি কি বলতে পারেন? নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে, সেখানে তিনি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে বলছেন। দেখেন, শুভেন্দু অধিকারীরা যেমনি ভাবে মানে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে বলে, ঠিক একইভাবে তার বক্তব্যের মধ্যেও আমি এটি পেলাম, তিনি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে বলছেন। এখন এইটাকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে কিন্তু অনেক কিছু আসলে বোঝা যায়। এরপরে তিনি বলছেন যে আমাদেরকে মসজিদ ভিত্তিক মানে এর সাথে মসজিদের সঙ্গে স্কুল, হাসপাতাল, সমাজ কল্যাণ কার্যক্রম যুক্ত করতে হবে। তো দেখেন, তার মানে তিনি বোঝাচ্ছেন যে মসজিদের সাথে রাষ্ট্র
ব্যবস্থাকে মেলাতে হবে। ঠিক এই ধরনের পলিটিক্স কিন্তু আসলে ওই ভারতে হয়ে থাকে, যে মন্দিরের সাথে আসলে সব ধরনের ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা মেলানো। তো বাংলাদেশে কি আসলে আমরা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতে চাই, এবং ওই মসজিদকে কেন্দ্র করে আমাদের রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র ব্যবস্থা বা ধর্মীয় রাজনীতি আমরা কি আসলে ওই বিজেপির খপ্পরে বা হিন্দুত্ববাদের খপ্পরে পড়তে চাই, না আমরা বাংলাদেশের মানুষকে সবাইকে এই আগ্রাসনের বিরুদ্ধে একতাবদ্ধ আচ্ছা করতে আচ্ছা চাই? রাশেদ খান, যেখানে আপনি কি এটা বাংলাদেশের বলবেন যারা, যে ধরুন আমরা এই স্টেটমেন্ট দিলাম না, নাসিরুদ্দিন পাটোয়ারি এই কথাটা বললেন না যে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতে হবে ইত্যাদি, আমরা আমাদের দিকে ভীষণ রকম পজিটিভ থাকলাম, কিন্তু বিজেপি হিন্দুত্ববাদের ইস্যুটাকে সামনে এনে বিগত সময়ে যা করেছে সেটাই যদি জারি রাখে, আমাদের দিক থেকে তাহলে রেসপন্সটা কি হবে? আমি একটু শেষ করে আমার ব্যাখ্যাটা আপনি বোঝার চেষ্টা হ্যাঁ, করেন। জি। তো আমি এটাই বলছি যে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে উনি বলতে পারতেন যে পুরো বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে, কিন্তু তিনি অন্য ধর্মের যারা আছে তাদেরকে বাদ দিলেন। এখন বাংলাদেশের যে ধরনের সংস্কৃতি বাস্তবতা আর ভারতের সংস্কৃতি বাস্তবতা, এটা তো এক না। জি। বাংলাদেশের জনগণ অত্যন্ত অসাম্প্রদায়িক, এদেশের যারা মুসলমান তারাও অসাম্প্রদায়িক। ভারতে সংখ্যালঘুদের উপর যে ধরনের নির্যাতন নিপীড়ন হয় বাংলাদেশে হয় না, এবং এদেশের মুসলমানরা যথেষ্ট অসাম্প্রদায়িক। আমি এই জন্যই বলছি এই বাংলাদেশে কেউ যাতে ওই বিজেপি যে স্টাইলে ক্ষমতায় গেছে, ঠিক একইভাবে বাংলাদেশে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার নামে মসজিদকে কেন্দ্র করে রাষ্ট্র পরিচালনা, মসজিদকে কেন্দ্র করে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, আসলে এটা কিভাবে হবে সেই পলিসি আমার কাছে মনে হয় যে ফরিদুল ইসলাম ভাইয়েরা কিভাবে নিয়েছেন, যে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে বলছেন, এই একদম। বক্তব্যের তবে মধ্যে তবে আসলে এক ধরনের কৌশল রয়েছে। একটা যে আমি তথ্য একটু, জানিয়ে রাখি রাশেদ খান, সেটা হচ্ছে নাহিদ জি, ইসলাম কিন্তু এই মন্তব্য পরবর্তীতে করেছেন যে আমরা দেখিয়ে দেব দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে বাংলাদেশ। জি না সেটা ঠিক আছে, আমি তো নাহিদ ইসলামের বক্তব্য এখানে আসলে বিশ্লেষণ করছি না। জি যেহেতু এর আগে আমরা দেখেছি যে নাহিদ ইসলাম আবার নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্যকে নিজে অন করেছেন এবং বিভিন্ন জায়গায় তার প্রশংসা করেছেন। যদিও নাসিরুদ্দিন পাটোয়ারি বিভিন্ন জায়গায় যে ধরনের বক্তব্য দিয়েছে, সেটা আসলে কিভাবে এনসিপির মতন একটা সংস্কারপন্থী দল তারা আচ্ছা আসলে এটাকে অন করে আমি জানি না। আমি এই জন্যই প্রসঙ্গটা, যেহেতু ফরিদুল ইসলাম ভাইয়ের একদম। বক্তব্য এবং নাসিরুদ্দিন পাটোয়ারির যে বক্তব্য, যেটার ভিতরে এক ধরনের কৌশল রয়েছে, আমার কাছে মনে হলো যে এক ধরনের পার্থক্য আছে। এই জন্য ভাই যদি ক্লিয়ার করেন তাহলে তাহলে আমরা একটু যারা ফরিদুল রয়েছি হক একটু পরিষ্কার আমরা করবেন, জিনিসটা আমরা নিয়ে আসলে স্পষ্ট হব। হ্যাঁ ফরিদুল হক একটু যদি পরিষ্কার করেন, মানে নাসিরুদ্দিন পাটোয়ারির ব্যক্তিগত মন্তব্য কোনটা আর কোনটা এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারির মন্তব্য? জি দেখেন, নাসিরুদ্দিন পাটোয়ারির যে মসজিদে গিয়েছেন এটা একটা পুরোপুরি তার একটা ব্যক্তিগত সফর, একটা ধরেন সামাজিক কার্যক্রমের মধ্যে উনি গিয়েছেন। ওইখানে উনি যে কথাগুলো বলেছেন আমি এগুলো শুনিও নি। এইগুলোকে ধরেন এনসিপি পজিশন হিসেবে, যদি ওইখানে কোনো ইয়ে থেকে থাকে আমি ঠিক জানি না। এখন উনি তো ধরেন একটা নির্দিষ্ট অংশ কোট করে বলছেন, আমি বক্তব্যটা না শুনে আসলে এটা ডিফাইন করা কঠিন। কিন্তু আমি যেটা বলবো, আপনি যেটা মানে মেনশন করেছেন যে আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম উনি একটা দলীয় প্রোগ্রামের মধ্যে অফিসিয়াল একটা বার্তা দিয়েছেন। মানে দলীয় প্রোগ্রামে যখন একটা দলের প্রধান কথা বলেন, ওইটা আপনাকে অফিসিয়ালি ধরে নিতে হবে। ওইখানে উনি বলেছেন যে এইখানে মানে ভারতে কিংবা ইন্ডিয়াতে যে পরিমাণ মুসলমানদেরকে সংখ্যালঘু বানিয়ে যে নির্যাতন করা হচ্ছে, এটার পাল্টা কোনো ঘটনা যাতে বাংলাদেশে না ঘটে, বাংলাদেশের যারা সংখ্যালঘু আছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এটা হচ্ছে একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে এটা তো ঠিক যে এইখানে ইন্ডিয়াতে একটা মানে বিজেপি একটা মুসলমান ঘৃণার এবং বাংলাদেশি খেদাও রাজনীতি করতেছে। তো সেইটার পাল্টা বক্তব্য আকারে কখনো কখনো রাস্তাঘাটে বক্তব্যের মধ্যে অনেক ধরনের কথা আসে, খন্ডিত ভাবে যে কোনো কথাকে বললে ওইটা ধরে আসলে পার্টির পজিশন ক্রিয়েট করা যায় না। কিন্তু আমি যেটা বলেছি, আমাদের আহ্বায়ক যেটা বলেছেন, এই জায়গাটা থেকে আমাদেরকে দেখতে হবে যে আমরা ভারতের সাথে, ভারতের জনগণের সাথে আমাদের কোনো বিরোধ নেই, এবং আমরা ভারতের যে পলিসি, আগ্রাসী যে পলিসি, সেই পলিসির বিরোধিতা আমরা করছি। এটা আমরা করে যাবো, আসলে আমরা মানে আধিপত্যবাদের বাস্তবতা বিরোধিতা করে হচ্ছে যাবো। জনগণের সাথে কখনো আমি জনগণের আমি এই বিষয়ে আরেকটু স্পষ্ট করি, খুব আমি ছোট এই বিষয়ে জি আরেকটু স্পষ্ট জি করতে চাই। দেখেন, যখন নাসিরুদ্দিন পাটোয়ারিরা এইভাবে বিজেপি ঘটনা বা সেইখানে কি হয়েছে
পশ্চিমবঙ্গে, সেই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের মুসলমানদেরকে একতাবদ্ধ হতে বলেন, তখন এই দেশে যারা আসলে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, সেটা হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, তাদের জন্য এক ধরনের আতঙ্ক তৈরি হয়। একদম। তাহলে কি এই দেশের মুসলমানরা একতাবদ্ধ হয়ে সেই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে যে ধরনের ঘটনা ঘটছে, বাংলাদেশের ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে কিনা, এই আশঙ্কার জায়গা থেকে আমি এই প্রশ্নটা তুললাম। যদিও আসলে এটা এটা আপনি ভেবে টুইস্ট গেছি। করতেছেন, এরকম কিছু এরকম কোনো কথা এখানে না, ইন্ডিকেশন ঘটলে নাই। ভালো। আমি তার আমরা বক্তব্য বলছি শোনেন। যে আমাদের ফরিদ ভাই, আপনি তার বক্তব্য, আমার কাছে মনে হয় তার বক্তব্য আপনার শোনা উচিত ছিল, যেহেতু এই বক্তব্য না, আপনি মিডিয়াতে টুইস্টের এসেছে, কথা বলছেন, আপনি সর্বত্র যতটুকু বলছেন এর মধ্যে এটা twist অত্যন্ত আছে। না, আমার বক্তব্য আপনি দেখেন, আপনি চেক করে নেন আমার হ্যাঁ, বক্তব্যের মধ্যে আমি twist, আমি আপনি একটু বলছেন যে আপনি ছোট জানেন করে না। মীর রাকেশ জি, হোসেন আমি কি বলতে শেষ চাচ্ছেন করতে একটু শুনি। চাই। মীর রাকেশ হ্যাঁ, আমি একটু শেষ মাঝে করতে চাই, একটা শোনেন। কথা- আমি আমি একটু মাঝে শেষ একটু করতে কথা চাই। বলছি। রাশেদ খান আসবো, আপনার কাছে আসবো। জি, মীর রাকেশ সংক্ষেপে। জি আমি মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে জি প্রত্যেকটা সংখ্যালঘু, সে শুধু ধর্মীয় সংখ্যালঘু বলে নয়, স্বাধীন মত, জেন্ডার, যে কোনো বিষয়ের ক্ষেত্রে সংখ্যালঘু, সেই ভাষা হোক, সে জাতিগত হোক, সে সেই জায়গায় মানে কোনো না কোনো ভাবে একটু অত্যাচারিত হয়। সেটা শুধু ভারতবর্ষের নয়, সেটা শুধু বাংলাদেশের নয়, সেটা শুধু ধর্মে নয়, সেটা শুধু ভাষায় নয়, সেটা স্বাধীন মতের ক্ষেত্রেও হয়, মানে উদার চিন্তার ক্ষেত্রেও হয়। জি তো এইটা প্রত্যেকটা দেশের সংখ্যাগরিষ্ঠের ভাবা উচিত, সে বাংলাদেশের মুসলমান সম্প্রদায় হোক বা আমাদের দেশের হিন্দু সম্প্রদায় হোক। একদম একদম। আমরা যতটা উদার চর্চা করতে পারবো, সেই জায়গা থেকে সেই দেশের সংখ্যালঘুরা মানে সেই নিরাপত্তাটা পাবে। এইটা সংখ্যাগরিষ্ঠের দায়িত্ব। একদম নিরাপত্তা পরিষ্কার, দেওয়া। একদম কিন্তু পরিষ্কার। দাদা, হ্যাঁ আপনারা কিন্তু সেই সংখ্যাগরিষ্ঠ একটি দেশ, আপনারা কিন্তু এই কাজটি করতে পারছেন না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলাদেশের মুসলমানরা এখানে সংখ্যাগরিষ্ঠ, তারা কিন্তু সেই কাজটি তারা করছে। এদেশে দেখেন, আপনাদের যে শুভেন্দু অধিকারীরা, তারা ভারতে বসে যে ধরনের কথাবার্তাগুলো বলে, এই কথাবার্তাগুলোর কোনো ভিত্তি নাই। তারা বাংলাদেশকে দখল করতে চায়, এদেশে নাকি আমাদের সনাতন ধর্মের যারা রয়েছে তাদের উপর নাকি হামলা হচ্ছে, নিপীড়ন হচ্ছে। এই যে আপনাদের ওইখানকার যারা আমাদের হিন্দু সম্প্রদায় রয়েছে, তাদেরকে ভয় দেখানো এবং একটি সাম্প্রদায়িক গোষ্ঠীকে বুঝতে উস্কে পারছি। দিয়ে রাশেদ খান, ভোটের আমি রাজনীতিতে প্রথমত আসলে বলে রাখি, জড়িয়ে হওয়া, মীর রাকেশ হোসেন বাংলাদেশে কিন্তু কিন্তু কোনো এরকম ঘটনা রাজনৈতিক ঘটে না। ব্যক্তিত্ব না। রাশেদ খান, জি। মীর রাকেশ হোসেন কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব না, উনি একজন সাংবাদিক আচ্ছা, এবং না হোক, শিক্ষক। তারপরেও উনি ওনার আমি- জায়গা আমি- থেকে আসলে জিনিসটা ব্যাখ্যা করছেন। উনি আসলে বিজেপিকেও ডিফেন্ড করতে পারবেন না, তৃণমূলকেও পারবেন না। যাই হোক, দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটটাই এখন, মানে আমাদের উপমহাদেশের যে প্রেক্ষাপট, জি। সেই প্রেক্ষাপটটাই মূলত ধর্মীয়। একদম। রাকেশ হোসেন, আমি আপনাকে একটু পাকিস্তানও- থামাই। আমার আরো কিছু বিষয় একটু জানার আছে। সিরাজুল ইসলাম, যদি আপনি চান, রাশেদ খান কিংবা ফরিদুল হক তাদেরকে প্রশ্ন করতে পারেন, কিন্তু আপনার কাছে ছোট একটা বিষয় আমার জানার আছে। প্রথমত, একটা দল যখন ক্ষমতায় আসে, তিনি আসলে কোন সিদ্ধান্ত নেবে, হ্যাঁ, সেখানকার মুখ্যমন্ত্রী, তার জন্য তো সময় দেওয়া প্রয়োজন, বা সেটা একটু পর্যবেক্ষণ করা প্রয়োজন। তার আগেই যদি এরকম কোনো বক্তব্য চলে আসে, সেটা হতে পারে খণ্ডিত অংশ হতে পারে, কারণ আজকাল সোশ্যাল মিডিয়ার কারণে খণ্ডিত অংশই তুমুল বিতর্ক তৈরি করে। সেখানে যদি একজন নেতা বলে দেন যে আমাদের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তখন আসলে সামগ্রিক জাতিসত্তা তো মানে আলাপের বাইরে চলে যায় এবং আলাদা একটা ন্যারেটিভও তৈরি হয়ে যায়। কি বলবেন? আমি এখানে দুইটা বিষয় বলি। একটা বিষয় হচ্ছে যে এই যে ধর্মের ভিত্তিতে এই বিষয়গুলো ডিফাইন করা, এগুলো যেটা বিজেপি করছে সেটা ঠিক তার অনুরূপ আরেকটা কথা বা আরেকটা বিবৃতি, তো এটা হয়ে গেল। এইগুলো না করা ভালো, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে নাসিরউদ্দিন পাটোয়ারির কথাটাই তো এখানে মূল আলোচনা হচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারির অনেক বক্তব্য বিতর্কিত আছে, এবং আমি ব্যক্তিগতভাবে যা মনে করি সেটা হচ্ছে যে বয়সের একটা সমস্যা আছে। বয়সের সমস্যা হচ্ছে তারা খুবই জুনিয়র মানুষ, এবং রাজনীতিতে তো তাদের যে অনেক ব্যাকগ্রাউন্ড আছে তা তো না। রাজনীতির পোড় খাওয়া, ঝানু, অভিজ্ঞতা অর্জন, এগুলো কিন্তু আলাদা জিনিস।
তো কোথায় কোন সমাজে কোন জায়গায় কি কথা বলতে হয় সেটা একটা ব্যাপার। আবার রাজনীতির পেছনে অনেক কিছু কলকাঠি নাড়া হয়, যেমন কাকে দিয়ে কোন কথা বলাবো, আবার সেই কথার পেছনে আরো কিছু থাকবে, নানান রকমের হিসাব নিকাশ, অনেক চালচিত্র পেছনে থাকে, সামনে থাকে, আছে। তবে আমি যে এখানে মোটা দাগে যে কথাটা বলতে চাই, নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যাপারে আমাদের বাংলাদেশের ভেতরে প্রচুর কথা আছে। বিশেষ করে এনসিপিকে অনেক ক্ষেত্রে বিতর্কিত করার ক্ষেত্রে এই নাসিরউদ্দিন পাটোয়ারি ভূমিকা রেখেছে। আচ্ছা, অনেক বিতর্কিত কথাবার্তা নাসিরউদ্দিন পাটোয়ারি বলে। আমি একজন সাংবাদিক হিসেবেও যদি না দেখি, সাধারণ বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবেই আমি দেখেছি এই ধরনের বক্তব্য তার রাখা উচিত না। এবং দল থেকেই এনসিপি যেহেতু এই মুহূর্তে একটা তাদের সম্ভবত 5 জন বা 6 জন প্রতিনিধি সংসদে প্রতিনিধিত্ব করছে, এটা কিন্তু বেশ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং এনসিপি এমন একটা দল যারা যারা 24 জুলাই আন্দোলনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যদিও তারা এনসিপি নামে তারা ছিল না। পরবর্তীতে তাদের বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু আলাদা রকমের একটা মর্যাদা আছে, গ্রহণযোগ্যতা আছে, তাদের কিন্তু একটা আলাদা অবস্থান আছে। এখন এই এনসিপির নেতাদেরকেই এই অবস্থানটা ধরে রাখার জন্য তাদের কোন নেতা কি বলবেন এবং স্পোক্স পারসন ঠিক করা উচিত, কোন নেতা কি বলবেন এবং কোন প্রসঙ্গে কি রকম অবস্থান নেওয়া উচিত, একটু বুঝে শুনে যদি তারা নিজেরা ঠিক না করতে পারে, যেহেতু এটা ভারত বাংলাদেশের প্রশ্ন বা এরকম গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো থাকে, সেই জায়গায় প্রয়োজনে অন্য রাজনীতিক যারা এই ব্যাপারে ঝানু, অভিজ্ঞ, পড়খা, তাদের সাথে পরামর্শ করে কথাগুলো বললে সুবিধা হয়। এবং এটা খুব সেন্সিটিভ একটা বিষয়। ফরিদুল্লাহ, আপনি নিশ্চয়ই শুনছিলেন সিরাজুল ইসলামের কথা। মানে এনসিপি বক্তব্যগুলো আসলে এখন খুব গুরুত্বপূর্ণ, কারণ এই অর্থে যে এনসিপি কিন্তু আমাদের বিরোধী দলের একটা বড় অংশ এবং তারা পার্লামেন্টের মধ্যে আছে। ওদিকে শুভেন্দু অধিকারী, যার বিরুদ্ধে অভিযোগ, তিনিও এখন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বে আছে। কাজে এনসিপির দিক থেকে বক্তব্যের সুরের মধ্যে আসলে আগের বক্তব্যের টোনটা থাকলে তো মুশকিল। একটু রাজনৈতিক পরিপক্কতার কথাও বলা হচ্ছে সিরাজুল ইসলামের পক্ষ থেকে। জি না, রাজনীতিতে শেখার কোনো শেষ নেই। যে কেউ রাজনীতিতে যে কোনো সময় শিখতে পারে, এটা বয়সের উপরে পুরোটা ডিপেন্ড করে, আমি এরকম মনে করি না। তবে শেখার শেষ নেই, সবাইকে শিখতে হবে, এটা আমি একমত। কিন্তু আমি একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা আলাপ করছিলাম বিজেপির উত্থান এবং শুভেন্দু অধিকারী নিয়ে, সেখান থেকে আলাপটা চলে আসলো হচ্ছে গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি। এখানে ছিল, আমার হাতে এটা ছিল, কিন্তু দ্বিতীয় অংশ ছিল এনসিপির এই কথা। আপনি জিনিসটা বোঝার চেষ্টা করেন। আমি শেষ করে নিই। আপনি এটা টুইস্টেড করে ফ্যাব্রিকেটেডলি বলতেছেন। ভাই একটা মসজিদে নামাজ পড়তে গেছে, নামাজ থেকে বেরিয়ে সে একটা সামাজিক ধরনের বক্তব্য দিয়েছে, সেটাকে আপনি টুইস্টেড করতেছেন কেন? এটা তো আলাপের বিষয় না। এটাকে আপনি কেন একটা মতামত তৈরি করার চেষ্টা করতেছেন? তাহলে কি সংখ্যালঘুদের উপর আমার ঠিক এই মুহূর্তে একটা ছোট্ট বিরতিতে যেতেই হচ্ছে।